বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ ও জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। তাকে উচ্চ পর্যায়ে তুলে দিই এবং আমাদের শুধু ডিপ্লোমা নার্স ছিল, মাত্র ডিপ্লোমা নার্সিংই ট্রেনিং করা হতো। আমি এসে সেটাকে গ্র্যাজুয়েশন পর্যন্ত যাতে পড়াশোনা, অর্থাৎ মাস্টার ডিগ্রি এমনকি পিএইচডি পর্যন্ত করতে পারবে, সেইভাবে আমরা নার্সিং এডুকেশনটাকে আমরা গুরুত্ব দিই এবং উন্নত মানের করে দিই। বর্তমানে একটা আমাদের সমস্যা রয়েছে যে আমাদের নার্সিংয়ে কেউ যদি আসতে চায় তাকে সায়েন্স স্টুডেন্ট হতে হবে। ইতিমধ্যে এ ব্যাপারে আমি নির্দেশ দিয়েছি যে এরকম কোনো বাধ্যবাধকতা থাকা উচিত না, বরং নার্সিং পড়ার সময় সায়েন্সের যে সাবজেক্টটা যতটুকু প্রয়োজন সেটা ওই নার্সিং এডুকেশনের যে কারিকুলাম সেখানেই সেই বিষয়টা তুলে দিতে হবে, সেই বিষয়টা সেখানেই সংযুক্ত করে দিতে হবে এবং যে কোনো সাবজেক্টে পড়ুক না কেন নার্সিংয়ে সবাই আসতে পারবে সেই ব্যবস্থাটা নিতে হবে। ইতিমধ্যে সে নির্দেশনা দেওয়া হয়েছে, কিছু পদক্ষেপও নেওয়া হয়েছে। আমাদের বোধহয় এডুকেশন সিস্টেমে কিছু সমস্যা, ইতিমধ্যে আমি এখনই বসে আমাদের স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলেছি, স্বাস্থ্য সচিবকে বলেছি এ ব্যাপারে কী কী করতে হবে সব ব্যবস্থা নিয়ে আসতে। যখন এটার ব্যাপারে যদি কোনো আইন বা নীতিমালা বা কোনো কিছু শিথিল করে করতে হয় সেটা আমরা করে দেব, কিন্তু এই শিক্ষাটাকে আমি গুরুত্ব দিতে চাই, কারণ নার্সিং একটা মহান সেবা বলে আমি মনে করি। আমরা গত 10 বছরে স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নতি করেছি, সেটা আমাদের মাননীয় মন্ত্রীদের বক্তৃতায় আপনারা বিস্তারিত জানতে পেরেছেন এবং আমি আশা করি এই বিষয়টা সকলে বিবেচনা করবেন। সেই সাথে কতগুলি নীতিমালা আইন আমরা প্রণয়ন করেছি। আমরা এখন আরও 3টা মেডিকেল বিশ্ববিদ্যালয়, অর্থাৎ ঢাকাটা আমরা প্রথমবার যখন সরকার এসেছিলাম করেছিলাম, আর দ্বিতীয়বারের থেকে শুরু করে আমরা চট্টগ্রাম, সিলেট, রাজশাহী আরও 3টা মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছি পর্যায়ক্রমিকভাবে। প্রত্যেকটা বিভাগে আমাদের 8টা বিভাগ, কাজে আমাদের যে আরও কয়েকটা বিভাগ বাকি আছে, আমরা প্রত্যেকটা বিভাগে একটা করে মেডিকেল বিশ্ববিদ্যালয় গড়ে তোলার পদক্ষেপ নিয়েছি। আর মেডিকেল কলেজ তৈরির ক্ষেত্রেও আমরা অবশ্যই বিবেচনা করতে হবে যে আমাদের কত ছাত্র, কত শিক্ষক, শিক্ষার মানটা কতটুকু হবে সেটা বিবেচনা করেই করা হবে। আমাদের অবশ্য কিছু কিছু অভ্যাস আছে, একটা যখন শুরু হয় তখন সবাই সেটা করতে চায়, সেভাবে যত্রতত্র করতে দেওয়া যাবে না, মানসম্মত হতে হবে। শিক্ষাটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেদিকে লক্ষ্য রেখে আমরা যেমন জাতীয় স্বাস্থ্য নীতি 2011 প্রণয়ন করেছি, বাংলাদেশ জনসংখ্যা নীতি 112 আমরা প্রণয়ন করেছি, জাতীয় পুষ্টি নীতি 2015 আমরা প্রণয়ন করেছি এবং জাতীয় ঔষধ নীতি 2016 আমরা প্রণয়ন করেছি, কারণ এই সবই স্বাস্থ্যের সঙ্গে জড়িত। সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো খাদ্য, পুষ্টিকর খাদ্য। কাজে পুষ্টিকর খাদ্য যাতে আমাদের দেশের মানুষ গ্রহণ করে তার জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, এই বিষয়টির উপরে আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি এবং আজকে বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। খাদ্যের সাথে সাথে আমাদের আমিষের যেটা যোগান দেওয়া, ফল মূল, তরি তরকারি, শাক সবজি, আল্লাহর রহমতে এখন বাংলাদেশ মিঠা পানির মাছ উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণ। আর তাছাড়া ফল মূল, তরি তরকারি ব্যাপকভাবে আমাদের গবেষণার ফলে আমরা উৎপাদন করতে পারছি। কাজে পুষ্টিকর খাদ্য অর্থাৎ সুষম খাদ্য যাতে মানুষ গ্রহণ করে এ ব্যাপারে আরও প্রচার দরকার। তাহলেই আমি মনে করি যে শুধু অসুখ হলে চিকিৎসা দেব সেটা না, অসুখ যাতে না হয় তার জন্য কিভাবে ব্যবস্থা নেওয়া যায়, অর্থাৎ প্রিভেন্টিভ মেজার কী নেওয়া, সে ব্যাপারে আমাদের বিশেষ গুরুত্ব দিতে হবে। সেখানে আরেকটি বিষয় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। মানুষ যাতে তার জীবন মানটা উন্নত করতে পারে, সে পরিষ্কার পরিচ্ছন্ন একটা জীবন পরিষ্কার পরিচ্ছন্ন কীভাবে থাকতে পারে সেই শিক্ষাটা এভাবে বর্তমানে যথেষ্ট সচেতনতা সৃষ্টি হয়েছে, সেটাও আমরা আরও বেশি পদক্ষেপ নিচ্ছি, অর্থাৎ পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করার আমরা ব্যবস্থা নিচ্ছি, সেটা আমরা করে যাচ্ছি। আমাদের চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে আরও যত্নবান হতে হবে। আমরা যেমন
আমাদের নার্সদের আমরা তাদের চাকরির মানটা বৃদ্ধি করেছি, বেতন ভাতা বৃদ্ধি সেটাও আমরা করেছি। সেই সাথে সাথে আরেকটা যেটা দরকার, আমাদের বিশেষায়িত নার্স করতে হবে। কারণ এমনি জেনারেল সাবজেক্ট পড়ে যারা আসলো, কিন্তু আমাদের যেমন একটা মানে পোস্ট অপারেটিভ অর্থাৎ পোস্ট সার্জারি যে নার্স যারা রুগী সেবা করবে তাদের জন্য সেই বিশেষভাবে চিকিৎসা দেওয়া দরকার। হার্টের রুগী যখন তার একটা অপারেশন হলে তখন সেখানে পোস্ট অপারেশন সেই চিকিৎসাটা বা সেই সেবাটা নার্স কীভাবে দেবে সেটার প্রয়োজন। অর্থাৎ এই ক্ষেত্রেও আমি মনে করি আমাদের নার্সদের বিশেষায়িত ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। ইতিমধ্যে আমরা করছি, বিদেশে পাঠাচ্ছি, ট্রেনিং করিয়ে আমরা নিয়ে আসছি, কিন্তু সেই ট্রেনিংটা ধীরে ধীরে বিদেশ থেকে আমরা কিছু কিছু নার্স ট্রেনিং করাচ্ছি, কিন্তু আমরা চাই আমাদের দেশেও সেই ট্রেনিংয়ের ব্যবস্থা আরও উন্নত মানের যাতে হয় সেটা আমরা নেব। আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আর আমাদের দেশে আরেকটা বিষয় আমরা যেটা অবহেলা করতে পারি না, যেমন আমরা যেমন ওষুধ শিল্পে বাংলাদেশ এখন ওষুধ ভালো উন্নত মানের ওষুধ করে, রপ্তানিও করে, কিন্তু পাশাপাশি আমাদের দেশে যেমন কিছু দেশজ ওষুধ আছে সেদিকেও আমরা কিন্তু যত্নবান হতে হবে আমাদেরকে। যেমন আমাদের আয়ুর্বেদিক চিকিৎসা হয়, ইউনানি চিকিৎসা হয়, হোমিওপ্যাথি চিকিৎসা হয়, দেশজ চিকিৎসা হয়, সেগুলোর কিন্তু গুরুত্ব আছে। কাজে এখন আপনি জানেন যে সারা বিশ্বব্যাপী মানে ভেষজ জিনিসের একটা ভীষণভাবে চাহিদা। কাজে সেই ক্ষেত্রে আমি মনে করি আমাদের আয়ুর্বেদিক চিকিৎসা, আমাদের ইউনানি চিকিৎসা বা দেশীয় চিকিৎসা বা হোমিওপ্যাথি এটাকেও আমরা গুরুত্ব দিচ্ছি। এর উপরে গবেষণা প্রয়োজন, এটাকে উন্নত মানের কাজে সেই চিকিৎসাও যাতে মানুষ নিতে পারে আমরা সেদিকে দৃষ্টি দেব, সেটা আমাদের লক্ষ্য রয়েছে। এটা বাস্তব যে ইতিমধ্যে আমরা যথেষ্ট সাফল্য অর্জন করেছি, সেজন্য আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছি। তারপর আমি বলবো যে চিকিৎসা সেবা আমাদের দেশের মানুষের জন্য একান্তভাবে অপরিহার্য, যেটা জাতির পিতা তার সংবিধানেই তিনি এটা উল্লেখ করেছেন, আর সেটা মেনে আমরা কাজ করে যাচ্ছি। এবং আমাদের গৃহীত পদক্ষেপের ফলে আজকে আমাদের দেশের মানুষ যাদের গড় আয়ু, আমি যখন দ্বিতীয়বার সরকারে আসি তখনও দেখেছি মাত্র ৬৬ বছর, আজকে তা ৭২ বছরে উন্নীত হয়েছে। তবে এখানে একটা বিষয় আমি জানি না এটা কেন, আমি যখন একটা হিসাব নিলাম দেখলাম ছেলেদের গড় আয়ু একটু কম, মেয়েদের একটু বেশি। মেয়েরা আবার একটু বেশি বাঁচে, বোধহয় মেয়েরা বেশি কষ্ট সহিষ্ণু, সেই জন্য বোধহয় বেশি বাঁচে। এই জন্য আমি ছেলেদের বলবো যে আপনারা আপনাদের নিজেদের সম্পর্কে সচেতন হন এবং নিজেরা একটু ভালো থাকার চেষ্টা করেন যাতে বেশি বাঁচতে পারেন। আমাদের গৃহীত পদক্ষেপের ফলে আমরা যেমন মাতৃমৃত্যু হার কমাতে সক্ষম হয়েছি, শিশু মৃত্যু হার আমরা কমাতে সক্ষম হয়েছি, এবং সবথেকে বড় কথা এখন আর বাংলাদেশে একটা শিশুও না খেয়ে থাকে না, অন্তত খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সক্ষম হয়েছি। আমি যখন প্রথমবার সরকার আসি তখন এই যে চিকিৎসা সেবাটা মানুষের দোরগোড়ায় কীভাবে পৌঁছাবো সেই চিন্তার থেকেই আমি কমিউনিটি ক্লিনিক এই ধারণাটা নিয়ে আসলাম এবং সেটা আমরা কার্যকর শুরু করলাম এবং ভালো একটা ফলাফল পেলাম। দুর্ভাগ্য যে 5 বছর পরে যখন আমি সরকার থেকে চলে গেলাম আরেকটি দল ক্ষমতা আসলে সেটা বন্ধ করে দিল, সম্পূর্ণ বন্ধ। দ্বিতীয়বার এসে আমরা আবার এটা শুরু করেছি। এখন আমরা প্রায় সেখানে 30 প্রকার ঔষধ বিনামূল্যে দিচ্ছি। সেখানে মানুষ যে প্রাথমিক শিক্ষা যে চিকিৎসাটা, এই প্রাথমিক চিকিৎসার সুযোগটা পাচ্ছে। আমরা মিডওয়াইফারি ট্রেনিং করে দিচ্ছি। সেখানে এই ট্রেনিংয়ের ফলে আমাদের মানে মাতৃত্বকালীন আমরা সেই সাথে সাথে যারা একেবারে হতদরিদ্র বা যারা যে সমস্ত মা কাজ করে তাদের আমরা মাতৃত্বকালীন ভাতা দিচ্ছি। তাদের একটা টাকা পয়সা আমরা দেই যাতে মা ভালো খাবার খেতে পারে, বাচ্চাটা অন্তত সুস্থ হতে পারে। আবার বাচ্চা হবার পরে যে মা স্তন্যদান করেন অর্থাৎ ল্যাকটেটিং মাদার, তাদেরকে আমি একটা ভাতা দেই যারা একেবারে দরিদ্র, যাতে করে মা তার বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারে এবং বাচ্চাটার জন্য সুস্থ হয়। তার জন্য বিশেষভাবে ভাতা দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। আমরা একেবারে হতদরিদ্রের মাঝে খাদ্য বিতরণ করি যাতে একদম কেউ না খেয়ে কষ্ট না পায়। সেভাবে আমরা বিভিন্ন
কাজ করে যাচ্ছে এবং আমাদের কমিউনিটি ক্লিনিকের ব্যাপারে বিরাট অবদান রেখে যাচ্ছে। বিশেষ করে মাতৃস্বাস্থ্যের সেবাটা মায়েরা এখন আর পরিবারের কারো মুখের দিকে তাকিয়ে থাকতে হয় না, নিজের হেঁটে যে চিকিৎসা নিতে পারেন সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি। আমরা ইতিমধ্যে ডাক্তার নার্স পর্যাপ্ত পরিমাণে আমরা নিয়োগ দিয়েছি এবং আরও যাতে উন্নত মানের হয় সেটাও ব্যবস্থা করছি, যা আমাদের প্রয়োজন সেই অনুপাতে। এবং আমি ধন্যবাদ জানাই যে আমাদের একসময় আমাদের বিভিন্ন যে এখনও কিছু কিছু উপজেলায় ডাক্তারের অভাব আছে, তো সেই অভাবটা পূরণ করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। পাশাপাশি আমরা যখন কোনো একটা ডাক্তার তাদেরকে এক জায়গায় পাঠাই, পোস্টিং দিই, থাকার জায়গার অভাব থাকে, চলাফেরার অভাব থাকে, নানা রকম অসুবিধা থাকে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আজকে আমরা কিন্তু জিপ গাড়ি উপহার দিলাম। এই জিপ গাড়ি উপহারটা এই জন্য দিয়েছি যে সেখানে যেন এই প্রত্যেকটা উপজেলা হাসপাতাল থেকে যখন কেউ চিকিৎসা সেবা দিতে যাবে সেজন্য এই গাড়িটা ব্যবহার করতে পারে, সেটা মাথায় রেখে দিয়েছি। তবে আমি এখানে অনুরোধ করব, সবাইকে সবসময় যে গাড়িতেই চলতে হবে তা না, কেউ সাইকেলেও চলতে পারেন, সাইকেল স্বাস্থ্যের জন্য ভালো। আর অলিগলি ছোট রাস্তা, মানে একের গ্রাম্য পথ সব জায়গায় কিন্তু জিপ চলবে না, সেখানে কিন্তু সাইকেলে করেও যেতে পারেন। আর সাইকেল যদি দিনে একবার চড়েন আপনার শরীরের জন্য ভালো একটা এক্সারসাইজ হবে, স্বাস্থ্য ভালো হবে, সেটা একটা ভালো উন্নত হবে। আর সেই সাথে আমরা আমাদের অ্যাম্বুলেন্স দিচ্ছি। অ্যাম্বুলেন্সগুলি রক্ষণাবেক্ষণ করা একান্তভাবে প্রয়োজন, কারণ আমি দেখি এক অ্যাম্বুলেন্সের যদি কোনো একটা চাকা নষ্ট হয়, সেই একটা চাকা কেনার যে পয়সা সরকার থেকে নিতে হবে, ওই পয়সা আস্তে আস্তে 4 চাকাই নষ্ট হয়ে যায়। এই জন্য ইতিমধ্যে আমি স্বাস্থ্যমন্ত্রীকে বলছি, সামনে বাজেট আছে, এই বাজেটে একটা থোক বরাদ্দ চাইতে হবে, যে একটা থোক বরাদ্দ যার মাধ্যমে আমরা যেন মানে তাদেরকে ওটা মেরামত করার একটা সুযোগ পান, সে ব্যবস্থাটা হবে। হয়তো কিছু সিস্টেম লস হবে, কিন্তু এই যে একটা চাকার জায়গায় 4টে চাকা চলে যাওয়ার মতো এত লস হবে না।